নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি হলাম তোমাদের প্রীতম স্যার। ম্যাথ একাডেমি বাই প্রীতম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। যারা মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য ফিজিক্যাল সায়েন্স পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভৌতবিজ্ঞান বিষয়ের পর্ষদের টেস্ট পেপারের পৃষ্ঠা নম্বর 256 সমস্ত সলিউশন। এই পেজের প্রশ্নগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটা লাইক করে দেবে এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করি পেজ নম্বর 256 প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন কি বলছে? 1.1-এ ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোন স্তরে দেখা যায়? উত্তর হয়ে যাবে ম্যাগনেটোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, 1.2 কি বলছে? গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি নিচের কোনটির সঙ্গে সমানুপাতিক হয়? পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হয়। 1.3 এসটিপিতে 67.2 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা হয়ে যাবে 3 মোল হয়ে যাবে। 1.4-এ দেখো বলছে যে কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এস, গামা এল, গামা জি হয়, তবে কোনটা সঠিক? তাহলে অপশান এ গামা এস লেস দেন গামা এল লেস দেন গামা জি, মানে সলিড, লিকুইড আর গ্যাস। 1.5-এ কি বলছে দেখো, প্রতিসারাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্য সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হলো, এটা হয়ে যাবে অপশান ডি, মিউ ইকুয়ালস টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। 1.6 কি বলছে? 10 সেমি ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে উৎপন্ন প্রতিবিম্বের রৈখিক বিবর্তন 1 হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, 1.7 কি বলছে? 1.7 বলছে কোনটি অহমীয় পরিবাহী? এটা হবে জার্মেনিয়াম। 1.8 দেখো, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 কুলম্ব যদি আদান প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহ মাত্রা হবে 0.1 অ্যাম্পেয়ার। 1.9 দেখো, বলছে এ একটা হচ্ছে পরমাণু যার হচ্ছে ভর সংখ্যা 222, আর নিচে হচ্ছে প্রোটন সংখ্যা যদি 86 থেকে ওখান থেকে কনভার্ট হচ্ছে কোথায়? বি একটা পরমাণু যার হচ্ছে ভর সংখ্যা 210, প্রোটন সংখ্যা হচ্ছে 84। কতগুলো আলফা কণা বেরিয়েছে? দেখো 222 থেকে যদি 210 বাদ দিই তাহলে কতগুলো হয়ে যাবে? 12টা হবে না? আর হচ্ছে কি বেরোচ্ছে আমাদের? আলফা কণা বেরোচ্ছে। একটা আলফা কণা বেরিয়ে যাওয়া মানে 4টে করে ভর সংখ্যা কমে যাওয়া। তাহলে আমি যদি ভাগ করে দিই তাহলে 3 উত্তর আসছে। তাহলে আমাদের এখানে কতগুলো আলফা কণা বেরিয়ে যাবে? 3টে আলফা কণা বেরিয়ে যাবে। 1.10-এ দেখো বলছে নিচের কোন জোড়াটি সংগতিপূর্ণ নয়? এখানে অপশান ডি কে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু নয়, কেটা হচ্ছে ক্ষারীয় ধাতু। 1.11 এই প্রশ্নের উত্তরটা তোমাদের বইয়েতে কিন্তু ভুল দেওয়া রয়েছে। এই ভুল উত্তরগুলো জানার জন্যই কিন্তু তোমরা আমার এই ভিডিওগুলো দেখছো। চলো কি বলছে, এ বি সি তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 7, 9 আর 12। কোন ক্ষেত্রে সমযোজী বন্ধন সৃষ্টি হবে? এটা অপশান এ হয়ে যাবে, এ ও বি। সেই সমযোজী যৌগটা হয়ে যাবে A3B। ওকে, পরবর্তী প্রশ্ন আমি আসছি। 1.12 বলছে নিম্নলিখিত কোনটির জলীয় দ্রবণে আয়ন ও অণু উভয় উপস্থিত থাকবে? সেটা হবে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। 1.13 দেখো, কালাজ্বরে ওষুধ তৈরি করতে ব্যবহার হয় NH2CO, অ্যাকচুয়ালি এটা ইউরিয়ার সংকেত। ওকে, আচ্ছা। 1.14 দেখো, ম্যাগনেসিয়ামের কোন ধাতুটা উপস্থিত থাকে? এটা হবে অ্যালুমিনিয়াম। 1.15 দেখো, বলছে একই সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য হয়ে যায় 14। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত শেষ হলো আমাদের এমসিকিউ। পরবর্তী আমি আসছি বিভাগ ক্ষয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে। এখনও পর্যন্ত যদি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, নতুন কোনো বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রতিদিন একদিন জীবনবিজ্ঞানের ভিডিও, একদিন ভৌতবিজ্ঞানের ভিডিও আসছে তোমাদের জন্য। দেখো 2.1-এ কি বলছে? বলছে যে বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সর্বনিম্ন? এটা হয়ে যাবে মেসোস্ফিয়ার। 2.2 দেখো, বায়োগ্যাস প্ল্যান্টে যে ব্যাকটেরিয়া বায়োগ্যাসকে মিথেনে পরিণত করে সেটা হবে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া। অথবাতে বায়োফুয়েল কি? জীবদেহ বা উদ্ভিদ দেহ থেকে প্রাপ্ত জ্বালানিকেই আমরা বায়োফুয়েল বলবো। 2.3 দেখো, বিবৃতিটা সত্য না মিথ্যাও জানতে চেয়েছে। বয়েলের সূত্র থেকে প্রাপ্ত পিভি লেখচিত্রকে সমষ্ণ রেখা বলে, একদম সত্য।
2.4 দেখো অ্যাভোগাড্রো সূত্রে ধ্রুবক রাশিগুলি কী কী? উষ্ণতা, চাপ ও আয়তন। অথবা প্রশ্নটা কি বলছে? চার্লসের সূত্রানুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি হবে মূল বিন্দুগামী সরলরেখা। 2.5 দেখো নগণ্য তাপীয় প্রসারণযুক্ত একটি সংকর ধাতুর উদাহরণ হবে ইনভার। 2.6 দেখো সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দু কোথায় অবস্থিত হয়? অসীমে হয়। শূন্যস্থান পূরণ করতে বলেছে যে মায়োপিয়া ত্রুটি দূর করতে ড্যাশ লেন্স ব্যবহার করা হয়, অবতল লেন্স ব্যবহার করা হয়। অ্যাম্পিয়ার ভোল্ট কোন ভৌত রাশির একক? তড়িৎ ক্ষমতার একক। বিবৃতিটা সত্য না মিথ্যা জানতে চেয়েছে, বলছে যে পরবর্তী প্রবাহের বার্লো চক্রের ঘূর্ণন দ্রুত ঘটে না, এটা উত্তরটা ভুল হবে। অথবা প্রশ্নটা কি বলছে? গৃহবর্তনীতে তার সুইচের সাহায্যে বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরালের সমবায় যুক্ত করা হবে। ওকে, 2.10 দেখো তেজস্ক্রিয় আয়োডিন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে থাইরয়েড বা গলগণ্ড। ওকে, পরবর্তী বাম দিক ডান দিকে আসছি। দেখো দেখো কি বলছে? বলছে যে একটি চ্যালকোজেন মৌল হবে, আমি এখানে কালারিং করে দিয়েছি যেন তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। একটি চ্যালকোজেন মৌল হয়ে যাবে এস। ক্রায়োলাইটে অ্যালুমিনিয়ামের সঙ্গে যে ধাতু উপস্থিত সেটা হবে এফ বা ফ্লুরিন। অতি হস্র পর্যায়ে উপস্থিত মৌল হয়ে যাবে এইচই বা হিলিয়াম। আর ম্যালাকাইট যে ধাতুর আকরিক সেটা হয়ে যাবে কপার। ওকে, আচ্ছা 2.12 কি বলছে? একটা ধ্রুবীয় দ্রাবকের উদাহরণ দিতে বলেছে। ইথানলও হতে পারে, জলও হতে পারে। বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। বিবৃতিটি মিথ্যা হবে কারণ আয়নরা তড়িৎ পরিবহন করবে। অথবা প্রশ্নটা দেখো কি বলছে? বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। অ্যানোড বিজারণ বিক্রিয়া সংগঠিত হয়, এটা মিথ্যা হবে। 2.14টা দেখো কি বলছে? কোনো সক্রিয় ধাতুর ওপর রূপার আস্তরণ দেওয়ার জন্য তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হবে? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড ব্যবহার করা হবে। 2.15 দেখো অ্যামোনিয়া গ্যাস জারক না বিজারক? এটা হয়ে যাবে বিজারক। নাইট্রোজেনের রাসায়নিক নিষ্ক্রিয়তার কারণ ত্রিবন্ধনের উপস্থিতির জন্য। ম্যাগনেসিয়াম নাইট্রাইট তৈরি হয় কিভাবে? ম্যাগনেসিয়ামকে নাইট্রোজেনের উপস্থিতিতে পোড়ালে। 2.17 কি বলছে? যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহার করা হবে? এটা হবে ইথিলিন। অথবা প্রশ্নটা দেখো কি বলছে? 6টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন সংখ্যা হবে 14খানা। প্রোপান টু অল এর গঠনটা দেখাতে বলেছে। প্রোপ মানে হলো গিয়ে 3টে কার্বন, আর 2 নম্বরে অল গ্রুপটা রয়েছে, তাহলে 2 নম্বর কার্বনে ওএইচ গ্রুপটাকে বসিয়ে দিয়েছি, বাদ বাকি হাইড্রোজেন ফিল আপ করলেই হয়ে যাচ্ছে। এবারে আসবো আমি বিভাগ গয়ে। ভিডিওটা তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবে না। তোমাদের একটা লাইকই কিন্তু আমার কাছে মোটিভেশনের কাজ করে। এই ভিডিওগুলো তৈরি করতে সত্যি কথা বলতে অনেক সময় লাগে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে দেবে প্রতিনিয়ত এমন ভিডিও নোটিফিকেশান পেতে। চলো বিভাগ গয়ে আসছি আমি। বিভাগ গয় কি বলছে দেখো? সিএফসির অতিরিক্ত ব্যবহার ও ওজোন স্তরের অবক্ষয়ের জন্য দায়ী, এটাকে আমাকে ব্যাখ্যা করতে বলেছে। দেখো এখানে হচ্ছে ওজোন গ্যাসটা কি করছে, ওজোন কি করছে দেখো, ক্লোরিন পরমাণুটাকে ওজোনকে কিভাবে ক্ষতিকর করছে, যে স্ট্র্যাটোস্ফিয়ারে সূর্য অতিবেগুনি রশ্মির প্রভাবে সিএফসি অণু বিয়োজিত হয়ে সক্রিয় ক্লোরিন উৎপন্ন হবে। সেই ক্লোরিনটা গিয়েই O3টাকে ভেঙে দেবে, দিয়ে অক্সিজেন আর সিএলওতে পরিণত করবে। এখানে বিক্রিয়াটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি, দুটো বিক্রিয়া তোমরা করতে পারো। এইটুকুনি লিখলে কিন্তু তোমাদের যথেষ্ট, এটা আমি এক্সট্রা পয়েন্ট করে দিয়েছি তোমাদের জন্য। ওকে, পরবর্তী প্রশ্নে আসছি। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণে কী কী প্রয়োজনীয়তা আছে বলে তুমি মনে করো? দেখো জীবাশ্ম জ্বালানি মজুদ সীমিত এবং এটি নবীকরণযোগ্য নয়, সেই জন্য একটা পয়েন্ট, প্রথম পয়েন্ট দেওয়া হয়েছে। দ্বিতীয় পয়েন্ট দেখো, জনসংখ্যা বৃদ্ধি ও সভ্যতার অগ্রগতির ফলে বর্তমানে উদ্বেগজনক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করলে মজুদ শেষ হয়ে যাবে, এর ফলে শক্তি সংকটের সৃষ্টি হবে। জীবাশ্ম জ্বালানি অধিকতর ব্যবহারে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস যেমন হচ্ছে CO2, NO2, আছে এখানে টুগুলো পড়েনি আর কি, কমা পড়ে গিয়েছে,
কিছু পরিমাণ নাইট্রোজেন জীবাশ্ম জ্বালানি মজুদ রাখা প্রয়োজন, যাতে সীমিত ব্যবহার দ্বারা কিছুটা সময় পাওয়া যায় এবং বিকল্প নবীকরণযোগ্য শক্তি ব্যবহারে উন্নত বাণিজ্যিক পদ্ধতি উদ্ভাবনের জন্য। ওকে, এইটুকুনি লিখলেই তোমাদের জন্য যথেষ্ট। তোমরা চাইলে এখানে 2 থেকে 3টে পয়েন্ট লিখতে পারো, আমি এখানে পুরো 4টে পয়েন্টই বসিয়ে দিয়েছি। পরবর্তী প্রশ্ন আসছি, একটি ঘটনার দ্বারা ব্যাখ্যা করতে বলেছে যে গ্যাসের অণুগুলি গতিশীল। দেখো কোন ঘটনা বলেছে, একটা ঘরে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি, এবার সিম্পল ব্যাপনের মাধ্যমে কি হবে, পুরো ঘরের মধ্যে সেই ধূপকাঠির গন্ধ ছড়িয়ে পড়বে না। এইটা হচ্ছে খুব সুন্দর ব্যাখ্যা, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে, একটি অবতল দর্পণ দ্বারা একটা বিস্তৃত বস্তুর সৎ বর্ধিত প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র আঁকতে বলেছে। বস্তুর অবস্থান আর প্রতিবিম্বের অবস্থানটা আমাকে ওর সাথেই জানতে চেয়েছে। দেখো এখানে খুব সুন্দরভাবে আমি হচ্ছে রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে নিয়েছি। এই কালারটা বাজে লাগছে, হলুদ কালারটা দিই। ওকে, বিবর্ধিত প্রতিবিম্ব গঠন এইটুকুনি আঁকলে হবে। ওর সঙ্গে লেখা রয়েছে যে কোথায় গঠিত হবে, এটাও কিন্তু এখানে লেখা রয়েছে। এক্ষেত্রে প্রতিবিম্বটা দর্পণের পিছনে গঠিত হয় এবং প্রতিবিম্বটা সৎ সমশীর্ষ বর্ধিত হবে। ওকে, অথবা প্রশ্নটা কি বলছে, বলছে যে মোটর গাড়ির হেডলাইটে অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয় কেন। এই প্রশ্নটার উত্তর আমি অনেকবারই তোমাদের করিয়ে দিয়েছি, তবু দেখো আরেকবার কি বলছে। মোটর গাড়ির হেডলাইটে অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করার প্রধান কারণ হলো এটি শক্তিশালী ও সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ তৈরি করে। যখন হেডলাইটের বাল্বটি এই দর্পণ ফোকাস বিন্দুতে স্থাপন করা হয়, তখন বাল্ব থেকে নির্গত অভিসারী আলোক রশ্মিগুচ্ছগুলো প্রতিফলিত হওয়ার পর একে অপরের সাথে সমান্তরালভাবে সামনের দিকে এগিয়ে যায়। এর ফলে আলো অনেক দূরে পৌঁছতে পারে এবং চালক রাতের অন্ধকারে দূরের রাস্তা পরিষ্কারভাবে দেখতে পান। এইটুকুনি যথেষ্ট। যাদের প্রয়োজন হবে যে না স্যার আরেকটু লিখলে ভালো হয়, তাদের জন্য বাকিটা আমি লিখে দিয়েছি। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমি আসছি। ফিউজ তারের কার্যনীতি জানতে চেয়েছে। ফিউজ তারের কার্যনীতি কি? ফিউজ তার মূলত তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ওপর নির্ভর করে ভিত্তি করে কাজ করে। এই তারটি সীসা টিনের একটা সংকর ধাতু দিয়ে তৈরি, যার রোধ অনেক বেশি কিন্তু গলনাঙ্ক খুব কম। যখন কোনো কারণে বর্তনীতে অনুমোদিত সীমার চেয়ে বেশি মাত্রায় তড়িৎ প্রবাহিত হয়, তখন উচ্চ রোধের কারণে তারটি প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। কোন ফর্মুলা অনুসারে? H=I²RT। কম গলনাঙ্ক হওয়ার কারণে উৎপন্ন তাপে ফিউজ তারটি দ্রুত গলে যায় এবং তড়িৎ সংযোগে বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে দামি বৈদ্যুতিক সরঞ্জামগুলি নষ্ট হওয়া থেকে বেঁচে যায়। এর কারণে বড় দুর্ঘটনা এবং আগুনের হাত থেকে রক্ষা পাওয়া যায়। ওকে, পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্ন বলছে যে অ্যাসিটিলিনের লুইস ডট গঠন। অ্যাসিটিলিনের লুইস ডট গঠনটাও কিন্তু খুব সুন্দরভাবে আমি রায়ান মার্টিনের বই থেকে উঠিয়েছি। তোমরা প্রয়োজনে এটা স্ক্রিনশট তুলে নাও। ওকে, এটা বোঝানোর কিছু নেই, এটা খুবই ইজি। পরবর্তী প্রশ্নে আমি আসছি। চিনি জলে দ্রবীভূত হয় কিন্তু জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন? এখানে দেখো কি বলছি আমি, এখানে বলছি যে চিনি হলো একটা সমযোজী যৌগ। ওকে, যখন চিনিকে জলে দ্রবীভূত করা হয় তখন এটি ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে বিশ্লিষ্ট হয়ে জলের অণুতে ফাঁকা স্থানে মিশে যায় এবং আয়ন তৈরি করতে পারে না। তড়িৎ পরিবহনের জন্য দ্রবণে মুক্ত আয়ন বা ইলেকট্রনের প্রয়োজন হয়। যেহেতু চিনির জলীয় দ্রবণে কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে না, তাই সম্পূর্ণ তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হিসাবে কাজ করে। তাই চিনি দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারবে না। খুবই সহজ উত্তর, তোমরা এখান থেকে লিখতেই পারো। চলো পরবর্তী প্রশ্ন আসছি। ওর অথবা প্রশ্নটা একই রকমের প্রশ্ন, এটা একই রকমের প্রশ্ন। ওখানে তো হচ্ছে চিনি কি আয়ন উৎপন্ন করতে পারছিল না, আর HClটা দেখো জলের সঙ্গে বিক্রিয়া করে কি করবে, H3O+ আয়ন তৈরি করবে আর Cl- আয়ন গঠন করবে। তাহলে আয়ন যখন ওরা গঠন করতে পেরেছে, তখন কি তড়িৎ পরিবহন ওরা করতে পারবে। ওকে, পরবর্তী প্রশ্ন আমি আসছি যে নেসলার বিকারকটা কি, পরীক্ষাগারে এর গুরুত্বটা কি। নেসলার বিকারকটা হচ্ছে যে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় NaOH বা KOH মিশ্রিত জলীয় দ্রবণকে আমরা নেসলার বিকারক বলবো। এর গুরুত্বটা কি? এর গুরুত্বটা হচ্ছে পরীক্ষাগারে অ্যামোনিয়াকে আমাদের শনাক্ত করতে সাহায্য করে। ওকে, কীভাবে শনাক্ত করে? যে বলছে যে দ্রবণে গ্যাসীয় অবস্থা অতি সামান্য পরিমাণে অ্যামোনিয়া বা অ্যামোনিয়ার লবণ থাকলে নেসলার বিকারকের সংস্পর্শে এসে বাদামি বর্ণের একটা অধক্ষেপ উৎপন্ন করবে। এর সাহায্যে আমরা অ্যামোনিয়ার নিশ্চিত উপস্থিত রয়েছে সেটা আমরা বুঝতে পারি। পরবর্তী প্রশ্নে আমরা আসছি।
কার্বন বিজারণ পদ্ধতিতে জেড ধাতু নিষ্কাশন প্রক্রিয়ার সমীকরণ সহ লিখতে বলেছে। এই উত্তরটা কিন্তু আমি ভট্টাচার্য ব্রাদার্সের বই থেকে নিয়েছি। তোমরা চাইলে ওই বই থেকে লেখো, বা তোমরা যদি ছায়া প্রকাশনী বা অন্য কোনো পাবলিশার্সের বই পড়ে থাকো সেই বই থেকেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, লেখাগুলো কম বেশি একই রকমই আছে। চলো পরবর্তী প্রশ্নে আসছি আমি। অ্যালুমিনিয়ামকে তড়িৎ বিজারণ পদ্ধতির নিষ্কাশন করা যায় না কেন? এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমি সহায়িকা বই থেকে নিয়েছি, সেখান থেকে তোমরা চাইলে দেখতে পারো। ওকে, চলো স্ক্রিনশট প্রয়োজনে নিয়ে নাও। পরবর্তী প্রশ্ন আমি আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে, কোনো গ্যাস সিলিন্ডার থেকে এলপিজি লিক করছে কিনা তা সহজে বোঝা যায় কেন? এখানে একটা পার্টিকুলার জিনিস মেশানো হয়, সেই জিনিসটার নাম হচ্ছে মিথাইল মারকাপটান বা ইথাইল মারকাপটান, যার জন্য কিন্তু আমরা এই এর যে হচ্ছে পার্টিকুলার গন্ধটা আমরা পেয়ে থাকি। ওকে, পরবর্তী প্রশ্নে আমি আসছি, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিতে থাকো। পরবর্তী প্রশ্নে আমি আসছি যে ইথানলের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়াটা সমীকরণ সহ দেখাতে বলেছে। এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমি যথারীতি ভট্টাচার্য ব্রাদার্সের বই থেকে নিয়েছি। পরবর্তী প্রশ্নে আসো। তোমাদের যদি দেখতে অসুবিধা হয় অবশ্যই তোমাদের ভিডিও রেজলিউশনটা 360 থেকে 720p করে নেবে, তাহলে আরও সুন্দর দেখতে পাবে তোমরা। পরবর্তী প্রশ্নে আসছি, বিভাগ ঘ। এখনো পর্যন্ত যদি আমার এই ভিডিওটা লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দেবে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন, বিভাগ ঘয়ের প্রশ্নের উত্তরগুলো কি বলছে আমাদের। বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হওয়ার কারণগুলো আমাকে ব্যাখ্যা করতে বলেছে। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে সসীম আয়তনজনিত ত্রুটির কারণে হয়। সসীম আয়তনজনিত ত্রুটির কারণে হয়। আর একটা হচ্ছে অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণজনিত ত্রুটি। এই প্রধানত এই দুটো ত্রুটির কারণেই কিন্তু ঘটে থাকে। পরবর্তী প্রশ্নের উত্তর আসছে, এটা বোঝানোর তো কিছু নেই, গ্যাসের চ্যাপ্টারের প্রশ্নের উত্তর। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ভট্টাচার্য ব্রাদার্সের বই থেকে তোলায়। পরবর্তী প্রশ্নে আসছি। অঙ্ক বলেছে যে 750 মিলিমিটার এইচজি চাপে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.15 গ্রাম একটি গ্যাস 45.95 ml আয়তন অধিকার করে। এসটিপিতে গ্যাসটির প্রমাণ ঘনত্ব, বাষ্প ঘনত্ব আর আণবিক গুরুত্ব নির্ণয় করতে বলেছে। এখানে সমস্ত ডাটাই তো দেওয়া রয়েছে, একদম ইজি অঙ্ক, প্রয়োজনে তোমরা পার্টে পার্টে স্ক্রিনশট নিতে থাকো। এটা হচ্ছে প্রথম পার্টের উত্তরটা। ওকে, বোঝানোর কিছু নেই। পরবর্তী পার্টের উত্তরটা রয়েছে তোমাদের, এইটা হচ্ছে পরবর্তী দুটো পার্টের উত্তর, একই সাথে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, কতগুলো জায়গায় বাংলা লেখা দেখবে, তার কারণ এগুলো তো সব মুখে বলা হয়, যার কারণে কিন্তু এরা বাংলাতে নিয়ে নেয়। মাঝে মাঝে কিন্তু দুটো একটা টার্ম বাংলাতে দেখবে তোমরা, এই কারণেই। পরবর্তী প্রশ্ন আসছি আমি। পরবর্তী প্রশ্ন বলছে, একটা চুনাপাথরের নমুনায় হচ্ছে 90% হচ্ছে বিশুদ্ধ। এই নমুনায় 120 কেজিকে উত্তপ্ত করলে নমুনাটি ওজন কতটা কমে যাবে? ওজন কতটা কমবে? এটা কত হবে? কম হয়ে গেছে, কতটা কমবে হবে? প্রশ্নানুসারে দিয়েছি এখানে। দেখো, এখানে সমস্ত ক্যালকুলেশনটা কিন্তু করে দেওয়া হয়েছে। সমস্ত ক্যালকুলেশনটা করে দেওয়া হয়েছে। দেখো, তোমাদের এর উত্তরটা কিন্তু যথারীতি তোমাদের আর কি পর্ষদের বইয়েতে কিন্তু উত্তরটা ভুল দেওয়াই রয়েছে যথারীতি। ওকে, পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটা নিজস্ব ধর্ম সেটা ব্যাখ্যা করতে বলছে। যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ গুণাঙ্কের মান কত? দ্বিতীয় প্রশ্নটা তো একদম ইজি, চাপ গুণাঙ্কের মান হবে 1/273 ডিগ্রি পার সেন্টিগ্রেড, এটা তো হবেই, বা সেন্টিগ্রেড ইনভার্স। আর তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এটা হচ্ছে তরলের নিজস্ব ধর্ম, কারণ ব্যাখ্যা করা রয়েছে। এখন বছরের শেষ, এত কিছু বোঝালে ভিডিওটা খুবই লম্বা হয়ে যাবে, চেষ্টা করব 30 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করার। চলো পরবর্তী প্রশ্নে আসছি আমি। অগ্নিসংকেত যন্ত্রে দ্বিধাতব পাত ব্যবহার করা হয় কেন সেটা হচ্ছে ব্যাখ্যা করতে বলছে, আর তাপ পরিবাহিতাঙ্কের মাত্রাটা জানতে চেয়েছে।
দেখো এখানে অগ্নিসংকেত যন্ত্রে দ্বিধাবোধ তারের পাতের ব্যবহার করা হচ্ছে, তার প্রধান কারণ অগ্নিসংকেত যে সংকেত যন্ত্রে দ্বিধাতব পাত একটা স্বয়ংক্রিয় সুইচের মতো কাজ করবে। এটি দুটো ধাতু যেমন হচ্ছে লোহার পিতল ব্যবহার করা হয়, যাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলাদা অনেকটাই, পার্থক্য রয়েছে। আগুনের তাপে পাত্রী উত্তপ্ত হলে দুই ধাতুর প্রসারণ গুণাঙ্ক হারের পার্থক্যের কারণে পাত্রী বেঁকে যাবে। এই বেঁকে যাওয়ার ফলে পাত্রী একটি ইলেকট্রিক সংযোগ বা সার্কিট পূর্ণ করে দেয়, যার ফলে অ্যালার্মটা বেজে ওঠে এবং আগুন লাগার সংকেত পাওয়া যায়। আর তাপ পরিবাহিতাঙ্কের হচ্ছে মাত্রা হলো ml T⁻³ থিটার মাথায় -1 বা থিটা ইনভার্স। থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে ভুলবে না, যদি থার্ড ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু নম্বরটা 0 বসানো হয়। 4.4 এটাও একটা অঙ্ক বলেছে, এই অঙ্কটাও কিন্তু সুন্দর করে করে দিয়েছি, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিতে থাকো। এটা হলো তোমাদের প্রথম পার্টের অঙ্কটা, আর দ্বিতীয় পার্টটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পোর্শন। দুটো স্ক্রিনশটে কমপ্লিট করে নাও, একদম ইজি, একদম এইসব একদম বাচ্চাদের অঙ্ক। μ=c/v ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা চলে আসছে। পরবর্তী প্রশ্নে আসছি। পরবর্তী প্রশ্ন বলছে যে 60° কোণ বিশিষ্ট কোনো প্রিজমের একটা আলোক রশ্মি 50° কোণে আপতিত হলো এবং ন্যূনতম চ্যুতি পাওয়া গেল, চ্যুতি কোণের মান কত? এই টাইপের অঙ্ক আমি আশা করছি এই বছর মাধ্যমিকে আসতে চলেছে, ঠিক আছে? আমি আশা করছি এই টাইপের অঙ্ক একটা আসতে চলেছে। সুতরাং গুরুত্ব সহকারে দেখো, ফর্মুলা তো বলে দিয়েছে, ডেল্টা সমান সমান I1 + I2 - I1 I2 সব বলে দিয়েছে, এও বলে দিয়েছে। সুতরাং অঙ্কটা ক্যালকুলেট করতে কোনো সমস্যা হবে না। চ্যুতি কোণটার মান হবে 40°। ওকে, আচ্ছা। আর পর তো ওর সঙ্গে যে প্রশ্নটা ছিল, কি প্রশ্ন ছিল? প্রশ্নটা ছিল কোন লেন্স সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে অপসারী আলোক রশ্মি গুচ্ছে পরিণত করে? উত্তর হয়ে যাবে কি তোমাদের অবতল লেন্স। উত্তর কি হয়ে যাবে? অবতল লেন্স। পরবর্তী প্রশ্ন আমি আসছি যে সাদা আলোর বিচ্ছুরণে একটা প্রাকৃতিক উদাহরণ দাও। প্রাকৃতিক উদাহরণ তো রংধনু বা রামধনু। আর এটা হচ্ছে র্যালের বিক্ষেপণ সংক্রান্ত সূত্রটা হচ্ছে এটা। ওপরে হেডিংটা আর কি দেওয়া হয়নি, যার কারণে এই একাই পড়ে রয়েছে। I ভেরিয়াস λ⁴ এটা হচ্ছে র্যালের সূত্র। ওকে, এটা হচ্ছে র্যালের বিক্ষেপণ সংক্রান্ত সূত্র। পরবর্তী ওর সঙ্গেই কোন শর্তে র্যালের সূত্রটি প্রযোজ্য হবে না, সেই শর্তটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো কি বলছে, যে বিক্ষেপক কণার যেমন ধূলিকণা ও জলকণা আকার যদি আপাত আলোক তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় অনেকটা বড় বা সমান হয়, তাহলে র্যালের সূত্রটা প্রযোজ্য হবে না। এইটুকুনি লিখলেই যথেষ্ট। যদি আরও জানার ইচ্ছে থাকে, দেখো কি বলছে, এই কারণেই মেঘের জলকণা বা কুয়াশার মধ্যে দিয়ে যাওয়ার সময় সব রঙের আলো সমানভাবে বিক্ষিপ্ত হয় এবং মেঘকে সাদা দেখায়। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি উত্তর, এটা জানা তোমাদের জন্য খুবই জরুরি। পরবর্তী প্রশ্নে আসছি। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা বিবৃত করতে বলছে, আর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের প্রয়োগ একটা বাস্তব উদাহরণ দিতে বলেছে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম আর আমি বলছি না, এর হচ্ছে বাস্তব প্রয়োগ হচ্ছে বৈদ্যুতিক মোটর। পরবর্তী প্রশ্ন আমি আসছি যে সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী এ ও বি এর রোধাঙ্ক দুটো বলে দিচ্ছে। পরিবাহী দুটিকে আলাদা আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত করা হলো। এদের প্রস্থচ্ছেদের অনুপাত কি হলে এদের প্রতিটির মধ্যে দিয়ে তাপমাত্রা একই হবে? এই টাইপের প্রশ্ন কিন্তু মাধ্যমিকে আসার চান্সেস আছে। ধীরে ধীরে আমি স্ক্রল করব, তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এটা তো হচ্ছে খানিকটা হলো, কারণ অঙ্কটা অনেকটাই বড়। এখানেই শেষ হচ্ছে অঙ্কটা। অনুপাত হয়ে যাবে 1:2। অনুপাতটা কি হয়ে যাবে? 1:2। ওর সঙ্গেই আরেকটি অঙ্ক রয়েছে। দেখো, একই উপাদানের দুটি তারের প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির 4 গুণ, প্রথম তারটির রোধ দ্বিতীয়টির দ্বিগুণ হলে তার দুটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। একটাই ফর্মুলা, R = ρ × L/A। এই ফর্মুলা দিয়েই কিন্তু তোমাদের সমস্ত অঙ্কটা আমি দেখতে পাচ্ছি হয়ে যাচ্ছে। এই ফর্মুলাটা দিয়েই কিন্তু হচ্ছে, সুতরাং এই ফর্মুলাটা গুরুত্বপূর্ণ। এই ফর্মুলা দিয়েই অঙ্কগুলো আসার চান্সেস হাই রয়েছে। এই হচ্ছে উত্তর 2:1। এটা হচ্ছে আরেকটা উত্তর 2:1। পরবর্তী প্রশ্নে আসছে, এই অঙ্কগুলো যদি বোঝাতে যাই, এই অঙ্ক দুটোই আমার চলে যাবে 20 মিনিট সময়। সুতরাং বোঝানোর তো সময় নেই, সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, সুতরাং সময় নষ্ট করে কোনো লাভ নেই। আচ্ছা, নিউক্লিয় সংযোজনকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলা হয় কেন? 1 ইউ ভর তুল্য শক্তি MEV
এককে কত হচ্ছে এটা আমাদের জানতে চেয়েছে। দেখো এই হচ্ছে পেপার কাটিংটা নিয়েছি আমি অ্যাকচুয়ালি তোমাদের ভট্টাচার্য ব্রাদার্সের বই থেকে। এইটুখানি পুরোটা সুন্দর করে গুছিয়ে লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এইটুখানি বই পুরো বক্সে যা লেখা রয়েছে পুরোটা লিখলেই হয়ে যাবে, যথেষ্ট তোমাদের জন্য। পরবর্তী ওর সঙ্গেই থাকা 1 এএমইউ ভরের তুল্য শক্তি হচ্ছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, পরবর্তীটা দেখো 4.9 কি বলছে, যে পর্যায় বরাবর আয়নায়ন শক্তি বৃদ্ধি পায় কেন, আর হচ্ছে 17 নম্বর শ্রেণীর মৌলগুলির জারণ ধর্মের ক্রমটা কি। এর কারণটা তোমাদের টেক্সট বুকে রয়েছে, সেখান থেকে তোমরা ওঠাতে পারো, বা আমার লেখা উত্তরটাও কিন্তু খুব একটা খারাপ নয়। কি বলছে, একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা তথা ধনাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে নিউক্লিয়াসের বহিস্থ কক্ষের ইলেকট্রনের ওপর আকর্ষণ বল বৃদ্ধি পায় এবং পরমাণুর আকার ব্যাসার্ধ ছোট হয়ে যায়। নিউক্লিয়াসের এই তীব্র আকর্ষণের কারণে সর্ববহিস্থ কক্ষ থেকেই ইলেকট্রন বর্জন অনেক বেশি ও কঠিন হয়ে পড়ে। তাই এই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন শক্তির মান ক্রমাগত বৃদ্ধি পায়। ওকে, আর ওর সঙ্গেই বলছে যে 17 নম্বর মৌলগুলির জারণ ধর্মের ক্রমটা কি। 17 নম্বর শ্রেণীর হ্যালোজেন মৌলের জারণ ধর্মের ক্রমটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। পরবর্তী প্রশ্নে আমি আসছি, ওর অথবা প্রশ্নটা, দীর্ঘ পর্যায় সারণী শ্রেণী 16 এর প্রথম 3টি মৌল, এই 3টে মৌল কি বলছে, যে পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রম, তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মক ঊর্ধ্বক্রম, আর হচ্ছে আয়োনাইজেশন নিম্নক্রমে সাজাও। এই রকম ধরনের প্রশ্ন কিন্তু মাধ্যমিকে আসার চান্সেস হাই। বারবার করে বলছি তোমাদের, এই রকম প্রশ্ন কিন্তু আসবেই আসবে। আমার কথা মিলিয়ে রেখো, পরীক্ষা দিয়ে আসার পর মনে হবে যে স্যার যা বলেছিল সেটাই মিলে গেল। পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রম এটা, তারপরে কি বলছে, তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম হচ্ছে এটা, আর আয়োনাইজেশন শক্তির নিম্নক্রম হচ্ছে এটা। এই তিনটেই কিন্তু একই সাথে দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নে আমি আসছি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যানোড ও ক্যাথোড কপার ধাতুর বিশোধন প্রক্রিয়াটা সম্পূর্ণটা লিখতে বলেছে। সম্পূর্ণটা আমি তোমাদের জন্য ভট্টাচার্য ব্রাদার্সের বই থেকে কাট আউট নিয়ে দিয়ে দিচ্ছি। ওকে, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আর ভিডিও রেজলিউশন 720p করে নাও, তোমাদের দেখতে সুবিধা হবে। পরবর্তী আসছি প্রশ্নে, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির ধাপগুলি শর্ত ও সমীকরণ সহ লেখো। সুন্দর করে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, এটা রায়ান ম্যার্টিনের বইয়ের কাট আউট, সহায়িকা বইয়ের কাট আউট। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, বা তোমাদের টেক্সট বুক থেকে পড়লেও হবে। পরবর্তী প্রশ্নে আসছি আমি। পরবর্তী প্রশ্ন বলছে, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ার সমীকরণ সহ লিখতে বলেছে। আর গামবুট প্রস্তুতিতে কোন পলিমার ব্যবহার করা হয়। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া, সম্পূর্ণটা দিয়ে দেওয়া রয়েছে। দাগগুলোকে ইগনোর করো তোমরা, কারণ আমারই ছাত্রের বই, সুতরাং তার বইয়ে যখন আমি পড়িয়েছিলাম তখন কিন্তু দাগ দিয়েছিলাম, সেই জন্য। ওর সঙ্গে কি বলছে, গামবুট প্রস্তুতিতে কোন পলিমার ব্যবহার করা হয়। গামবুট প্রস্তুতিতে পিভিসি পলিমার ব্যবহার করা হয়, বা পলিভিনাইল ক্লোরাইড। একদম আমরা অন্তিম প্রশ্নে এসে পড়েছি, যে কিভাবে প্রমাণ করবে যে অ্যাসিটিলিন একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। একটা জৈব বিশ্লেষ্য পলিমারের উদাহরণ দিতে বলেছে। কিছুই না, ওর সঙ্গে যদি ব্রোমিনটাকে ধরে আমরা অ্যাড করে দিই, তাহলে বর্ণহীন হচ্ছে পদার্থটা উৎপন্ন করবে, যার নাম হচ্ছে 1,1 2,2 টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন করবে। ওকে, আর হচ্ছে প্রাকৃতিক হচ্ছে পলিমারের নাম হলো তোমাদের সেলুলোজ। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে দেবে নিয়মিত ভিডিও পেতে। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে। দেখো, তোমাদের জন্য আমি কিন্তু 30 মিনিটের মধ্যেই চেষ্টা করে কিন্তু কমপ্লিট করে দিলাম। তাহলে আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। ওকে, গুড বাই।